ওকে, আমাদের আজকের টপিক মূলত কিছু কনজেনিটাল অ্যানোমালি নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা একটা নর্মাল চেস্ট এক্স-রে দেখতে পাচ্ছি। এখানে আমরা যদি একটু কার্ডিয়াক বর্ডার গুলো দেখে নেই, রাইট হার্ট বর্ডার এবং লেফট হার্ট বর্ডার যদি পিএভিতে দেখি, তাহলে উপর থেকে ইনোমিনেট ভেসেলস এর একটা শ্যাডো থাকে। তারপরে যেটা হাইলামের জাস্ট উপরে একটা অ্যাজাইগাস ভেইনের একটা শ্যাডো থাকে ছোট। মাঝখানে সুপিরিয়র ভেনা কাভা থাকে। সরি, হ্যাঁ, সুপিরিয়র ভেনা কাভা উপরে নিচে, এবং এই জাস্ট মাঝখানে একটা বালজিং এর মতো আছে, সেটা হচ্ছে অ্যাজাইগাস ভেইনের। এটা অত গুরুত্বপূর্ণ না, এখানে সুপিরিয়র ভেনা কাভাটাই গুরুত্বপূর্ণ। তারপরে রাইট অ্যাট্রিয়াম এবং ইনফেরিয়র ভেনা কাভা, এবং লেফট সাইডে যদি দেখি, অ্যাওরটিক নাকলটা আছে, পালমোনারি বে আছে, তারপরে লেফট অ্যাট্রিয়ামের একটা পার্ট থাকে, তারপরে লেফট ভেন্ট্রিকল। লেফট অ্যাট্রিয়ামের এই পার্টটা সাধারণত একটু ডিপ্রেস থাকে, লেফট অ্যাট্রিয়াল অরিকল যেটা, এবং এরপরে লেফট ভেন্ট্রিকল, এবং এখানে কিছু ফ্যাট প্যাড থাকে। আর যদি ল্যাটারাল ভিউতে দেখি, তাহলে অ্যান্টেরিয়র বর্ডারটা একেবারে নিচে রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট, এবং তার উপরে অ্যাসেন্ডিং অ্যাওর্টার পার্টটা থাকে। এবং এখানে আমরা রেট্রোস্টার্নাল একটা স্পেস পাই, যেটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। এটা যদি ফিল থাকে রেট্রোস্টার্নাল স্পেসটা, সেক্ষেত্রে অ্যাবনর্মাল। এবং পোস্টেরিয়র হার্ট বর্ডার যদি দেখি, তাহলে একেবারে সবার পিছনে নিচের দিকে লেফট অ্যাট্রিয়াম, তারপরে লেফট ভেন্ট্রিকল এবং আইভিসি এভাবে থাকে। ওকে, আমরা একটু ইনসিডেন্স যদি দেখি, আমাদের কিছু কমন হার্ট ডিজিজের ব্যাপারে তো জানতেই হবে। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হলো ভিএসডি, 36.1%। এরপরে এসডি, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, 8.2%। পিডিএ, 7.9%। এর সাথে আমাদের কোয়াক্টেশন অফ দ্য অ্যাওর্টা, 5.9%। টপ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা 4.6%। টিজিএ, 3.8%। এবং টিএপিভিডি, এটা 2%। এএসডি, ভিএসডি, পিডিএ, কোয়াক্টেশন অফ দ্য অ্যাওর্টা, টপ, টিজিএ, টিএপিভিডি, এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তবে আমরা যদি দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি হচ্ছে ইনসিডেন্স ভিএসডি। আমাদের পরীক্ষায় বিভিন্ন ধরনের কোশ্চেন আসে, সেখানে প্রবলেম বেসড হিসেবে আসতে পারে, আবার এমনি কোশ্চেন হিসেবেও আসতে পারে। তবে আমাদের এই ক্লাসিফিকেশনটা করে ফেলতে হবে। এখানে আমরা যদি দেখি, গ্রস হেডিং এ একটা সায়ানোসিসের একটা ব্যাপার আছে, যে কোন হার্ট ডিজিজ গুলোতে সায়ানোসিস হয় এবং কোন হার্ট ডিজিজ গুলোতে সায়ানোসিস হয় না। আবার একটা ফ্যাক্টর হচ্ছে প্লেথোরা এবং অলিগেমিয়া। প্লেথোরা কোনগুলোতে হয় এবং অলিগেমিয়া কোনগুলোতে হয়। এখানে ক্লাসিফিকেশন গুলো বিভিন্নভাবে করা যেতে পারে। তবে যদি আমি একটু গ্রসলি চিন্তা করি, তাহলে এই কয়টা আমাদের মাথায় রাখতে হবে পরীক্ষার জন্য। প্রবলেম বেসড হিসেবেও আসতে পারে, আবার সরাসরি প্রশ্ন হিসেবেও আসতে পারে। এখানে যদি সায়ানোটিক এবং অ্যাসায়ানোটিক চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের সায়ানোসিস হবে যখন যদি এখানে রাইট ভেন্ট্রিকল বা রাইট সাইডের ব্লাড যদি লেফট সাইডে যায়। আমরা জানি ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে। কেউ কি কিছু বলতে চাচ্ছেন? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, আচ্ছা, আমি ছিলাম সায়ানোসিস। যদি রাইট সাইড থেকে ব্লাড, ডিঅক্সিজেনেটেড ব্লাড লেফট সাইডে যায়, সেক্ষেত্রে এখানে সায়ানোসিস হবে। আর যদি লেফট সাইডের ব্লাড রাইট সাইডে আসে, সেটা কিন্তু সায়ানোসিস করবে না। সেক্ষেত্রে এখানে আমাদের এটা মাথায় রাখতে হবে যে কোনগুলো সায়ানোসিস করতেছে। তার মানে এখানে ট্রাঙ্কাস আর্টেরিওসাস, এখানে পারসিস্টেন্ট ট্রাঙ্কাস, এখানে পালমোনারি এবং অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এই একটা কমন চ্যানেল থাকে। সো এখানে কিন্তু ব্লাড মিক্সিং হচ্ছে, রাইট সাইডের ব্লাডটা লেফট সাইডের সাথে মিক্সিং হয়ে তারপরে যাচ্ছে। সো এখানে সায়ানোসিস হবে। ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারি, এখানে তো গ্রেট আর্টারি যে অরিজিন, সেখানেই প্রবলেম। সো এখানে কিন্তু সায়ানোসিস হচ্ছে। টোটাল অ্যানোমানাস পালমোনারি ভেনাস রিটার্ন যেটা, সেখানে কিন্তু আহ, যেটা পালমোনারি ভেইন গুলো অ্যাট্রিয়ামে ওপেন করতেছে,
আলটিমেটলি এটা কিন্তু কোনো না কোনো ভাবে এই রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা কিন্তু লেফট সাইডে যেতে হবে। তার মানে এখানেও রাইট সাইডের ব্লাডটা আলটিমেটলি লেফট সাইডে যাবে এবং সায়ানোসিস হবে। টিওএফ আমরা তো জানি এখানে সায়ানোসিস থাকে, এবং টিওএফ এ যেটা মেইন ফ্যাক্টর সেটা হচ্ছে পালমোনারি স্টেনোসিস। যেহেতু স্টেনোসিস থাকে পালমোনারি, সেখানে ওলিগেমিয়া হবে। এবস্টেইন অ্যানোমালি, এখানে রাইট ভেন্ট্রিকলটা অনেক ছোট থাকে, তার মানে ভেন্ট্রিকুলার আউটপুটটা অনেক কম হবে, সেক্ষেত্রে ওলিগেমিয়া হবে। ওলিগেমিয়া এবং প্লেথোরা এটা নির্ভর করবে যে পালমোনারি আর্টারিতে কতটুকু ব্লাড যেতে পারতেছে। পালমোনারি আর্টারিতে যদি ব্লাড কম যায়, যেমন পালমোনারি স্টেনোসিস, তখন কিন্তু ওলিগেমিয়া হচ্ছে, যেটা হলো অ্যাসায়ানোটিক। এএসডি, ভিএসডি এবং পিডিএ সবগুলোতেই কিন্তু লেফট টু রাইট শান্ট হয় নর্মালি। তো রাইট সাইডে ব্লাড বেশি চলে আসবে, সেই ব্লাডটা আবার লাংসে চলে যাবে, তার মানে লাংসে বেশি যাবে, সেজন্য এখানে প্লেথোরা হবে। কিন্তু এখানে কিন্তু নর্মালি সায়ানোসিস থাকতেছে না। কিন্তু যদি কোনো কারণে লেট কেসে শান্ট রিভার্সাল হয়, সেক্ষেত্রে কিন্তু এখানেও সায়ানোসিস হবে। ওকে, আমাদের এই ক্লাসিফিকেশনটা একটু মাথায় রাখতে হবে। এখানে যে কোনো প্রবলেম বেসড সলভ করার জন্য এটা লাগবে, প্লাস হলো সরাসরি কোশ্চেন তো আসতেই পারে। এখন আমরা যে প্রবলেম গুলো আজকে এসডি, ভিএসডি, পিডিএ তিনটা মেইনলি আলোচনার চেষ্টা করব। এই প্রবলেম গুলো যদি সরাসরি আসে, আহ সেক্ষেত্রে আমাদের একটা ফরম্যাট, মোটামুটি একটা ফরম্যাটে লিখতে হবে। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন লিখবো একটা। আমরা হেডিংটা ইন্ট্রোডাকশন লিখবো না, কিন্তু আমাদের ইন্ট্রোডাক্টরি কিছু কথা থাকবে। এরপরে আমাদের থাকবে হলো স্ট্যাটিস্টিক বা এপিডেমিওলজি সম্পর্কে, যে কত পার্সেন্ট হয় এতটুকুই যদি মনে থাকে। এরপরে আছে টাইপ থাকতে পারে। এর সাথে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ফিগার। ইদানিং পরীক্ষায় ফিগার অনেকেই বেশি আঁকতেছে। আঁকতে পারলে অবশ্যই ভালো, তবে ফিগার যারা আঁকতে পারেন না তাদের জন্য সমস্যা না। কারণ আপনি যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, সেটাও নাম্বার ক্যারি করবে। তবে কিছু কিছু ক্ষেত্রে ফিগার একটা শর্টকাট পদ্ধতি হতে পারে, যে আপনি ফাইন্ডিং গুলো খুব শর্টকাট একটা ফিগারের মাধ্যমে প্রেজেন্ট করতে পারেন। কার্ডিওলজি, কার্ডিওভাস্কুলার সিস্টেমে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অ্যাসোসিয়েশন। প্রত্যেকটা একটার সাথে আরেকটা অ্যাসোসিয়েটেড কিছু অ্যাবনর্মালিটি থাকে, সেগুলো দুই একটা পয়েন্টে লিখতে হবে যদি মনে থাকে। আর একটা হচ্ছে আমাদের মেইন যেটা ফিচার, রেডিওলজিক্যাল ফিচারই মেইন। এখানে আমাদের প্লেন এক্সরে থেকে শুরু করে আমাদের অ্যাডভান্সড যে মডালিটিস গুলো আছে সেগুলো, এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। প্লেন এক্সরেটাই আমাদের সবচেয়ে গুরুত্ব সহকারে প্রেজেন্ট করতে হবে। তারপরে অ্যাডভান্সড যে মডালিটি গুলো আছে সেগুলো অল্প করে লিখতে হবে। আমাদের যে সময় থাকে সেটা কিন্তু সুন্দর করে প্লেন এক্সরে লিখে অল্প করে অ্যাডভান্স গুলো বর্ণনা করলে যথেষ্ট। এর সাথে আমরা যদি কিছু কমপ্লিকেশন সাথে ম্যানেজমেন্ট দিতে পারি। ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ না, তবে কমপ্লিকেশন কিছু রেডিওলজিক্যাল ফিচারের সাথেই যেহেতু রিলেটেড, কমপ্লিকেশনটা গুরুত্বপূর্ণ। এখন আমরা অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টে যাব। আমরা একটু সেপ্টামটা যদি দেখি, এখানে সেপ্টাম প্রাইমাম এবং সেকেন্ডাম। সেপ্টাম প্রাইমাম উপর থেকে ফর্মেশন শুরু হয়, সেটা আস্তে আস্তে সামনের দিকে নিচের দিকে আসে এবং এটা ফিউজড হয়ে যায়। অস্টিয়াম প্রাইমামটা ছিল এই নিচের দিকে, যেটা সেপ্টাম প্রাইমাম দিয়ে ফিউজড হয়ে যায়। পরবর্তীতে সেপ্টাম প্রাইমামের উপরে একটা গ্যাপ তৈরি হয় এবং এটা আবার সেপ্টাম সেকেন্ডাম দিয়ে ফিল্ড আপ হয়ে যায়। এটা আহ, জন্মের পরে এটা ফাংশনালি ফিউজড হয় এবং এটা একবার কমপ্লিট ফিউজড হবে কিছুদিন পরে, তবে কিছু কিছু ক্ষেত্রে এটা প্যাটেন্ট থাকতে পারে। জাস্ট যেহেতু আমরা জানি লেফট অ্যাট্রিয়ামের প্রেশারটা বেশি, সেক্ষেত্রে কিন্তু যদি এটা একেবারে অ্যানাটমিক্যালি ফিউজ নাও হয়ে যায়, তাও কিন্তু এই ব্লাডটা পাস করবে না, যেহেতু প্রেশারটা লেফট সাইডে বেশি থাকে। এখন আমরা যদি দেখি, এটা ইনসিডেন্স ছিল 8.2, যেটা ভিএসডির পরে। ভিএসডি সবচেয়ে বেশি, 36.1%, এটা 8.2%। এখানে আমরা অ্যাডাল্টে এটা মোটামুটি পাওয়া যায়। অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টটা আমাদের ফিল্মগুলোতেও মোটামুটি এএসডি অ্যাডাল্ট ফিল্মগুলোই বেশি পাওয়া যায়, এবং এটা একটা ফিমেলদের বেশি হয়, এটাও গুরুত্বপূর্ণ। স্যারেরা সাধারণত দেখা যায় যে এরকম ফিল্মই রাখে, অ্যাডাল্ট এবং ফিমেল, সেটা এএসডির ফিল্ম। এখন এখানে ক্লাসিফিকেশন সবচেয়ে কমনলি যেটা হয়, অস্টিয়াম সেকেন্ডাম ডিফেক্টটা সবচেয়ে বেশি হয়, 80 to 90%। এর সাথে সাইনাস ভেনোসাস, যেটা আমরা দেখতে পাচ্ছি সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভার সাথে রিলেটেড,
এটা ওই জন্য সুপিরিয়র এবং ইনফিরিয়র দুই ধরনের হতে পারে। এবং এর সাথে আছে এন্ডোকাশ এন্ডোকার্ডিয়াল কুশন ডিফেক্ট, যেটা হচ্ছে যেটার মধ্যে অস্টিয়াম প্রাইমাম ডিফেক্টটা পড়ে। যাই হোক, আমরা টাইপিংটা খুব শর্টকাট লিখতে পারি, জাস্ট নামগুলো। আহ, এটার সাথে কিছু অ্যাসোসিয়েশন আছে, টিজিএ, টিএপিবিডি, এগুলো এখানে আমাদের মাথায় রাখতে হবে। এগুলো যখন আমরা লিখবো তখন একটা আইসেনমেঞ্জের রিয়াকশন, যেহেতু এখানে শান্ট অ্যানোমালি, শান্ট রিভার্সাল হলে আইসেনমেঞ্জের রিয়াকশন যেটা, এটা যদি এএসডি এর সাথে মাইট্রাল স্টেনোসিস থাকে, সেটা একটা লুটেনবার্গার সিনড্রোম একটা নাম। এটার সাথে আবার অনেক সময় আপার লিম্বে অ্যাবনর্মালিটি থাকে, সেটা হল্ট ওরাম সিনড্রোম। এই তিনটা আইসেনমেঞ্জের রিয়াকশন, লুটেনবার্গার সিনড্রোম যদি মাইট্রাল স্টেনোসিস থাকে, এবং যদি আপার লিম্বে কোনো অ্যাবনর্মালিটি থাকে এটার সাথে, সেটা হল্ট ওরাম সিনড্রোম। আইসেনমেঞ্জের রিয়াকশন খুবই গুরুত্বপূর্ণ, একটা কমপ্লিকেশন হিসেবেও আমরা লিখতে পারি। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, আমরা জানি অ্যাট্রিয়ামের ভিতরে থ্রোম্বাস বা ইম্বোলিজম হতে পারে এটা থেকে, এবং এটা কিন্তু কমপ্লিকেশন তৈরি করতে পারে, অ্যাবসেসিভ ফরমেশন হতে পারে যেখানে এম্বুলেন্স গুলো যাবে। এখন আমরা এখানে একটা ফিল্ম দেখতে পাচ্ছি। এই ফিল্মে আমরা যদি দেখি, আহ এখানে আমরা পালমোনারি বেটা বাজ দেখতে পাচ্ছি, এবং লাং ফিল্ডটা অনেক ভাস্কুলারিটা অনেক বেশি দেখতে পাচ্ছি, যেটা প্লেথরিক। এখানে যদি আমরা রেডিওলজিক্যাল ফিচার লিখতে চাই, যদি পালমোনারি আর্টারিতে যে ফ্লো এবং অ্যাওর্টাতে যে ফ্লো বা সিস্টেমিক যে ফ্লো, এই ফ্লো রেশিওটা যদি 2:1 তার কম হয়, তাহলে কিন্তু মোটামুটি নর্মালি থাকবে। যদি পালমোনারি আর্টারিতে ফ্লোটা দ্বিগুণ থাকে সিস্টেমিকের চাইতে বা তার বেশি থাকে, সেক্ষেত্রে এখানে আমরা অ্যাবনর্মালিটিটা পাবো। এবং এখানে যেটা হয়, আমাদের এই টাইপের প্রবলেম গুলোতে হেমোডাইনামিক্সটা গুরুত্বপূর্ণ। যেহেতু এখানে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, লেফট অ্যাট্রিয়াম থেকে যেহেতু ওখানে প্রেসার বেশি থাকে, রাইট অ্যাট্রিয়ামে ব্লাড কিছু এক্সট্রা ব্লাড চলে আসবে। তার মানে আলটিমেটলি ব্লাড বেশি হয়ে যাবে হলো রাইট অ্যাট্রিয়াম এবং রাইট হার্টে, সেটা রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল দুটাই আস্তে আস্তে ইনলার্জমেন্ট হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফিচার। এবং আমরা যদি রাইট ভেন্ট্রিকল হয়ে ব্লাডটা আলটিমেটলি পালমোনারি আর্টারি হয়ে লাংসে যাবে, সেটা প্লেথোরা করবে। এবং পালমোনারি আর্টারি যেটা কন্টিনিউ করে হলো লেফট, মেইন পালমোনারি আর্টারিটা কন্টিনিউ, সরাসরি কন্টিনিউ করে, ডিরেক্ট কন্টিনিউশন হলো লেফট পালমোনারি আর্টারিতে। তো এই লেফট পালমোনারি আর্টারিটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি যে এখানে বালজিং হয়ে আছে। এবং লাং ভাস্কুলারিটি, হার্টের প্রবলেম গুলোতে লাং ভাস্কুলারিটি একটা পয়েন্ট আমাদেরকে কিন্তু সবসময় রাখতে হবে। আমরা সেটা রিটেনে লিখি অথবা ভাইবাতে অ্যাটেন্ড করি। একটা পালমোনারি কন্ডিশনটা আমাদেরকে আলটিমেটলি বলতে হবে। তো এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাইট সাইডের হার্টটা ইনলার্জ হবে, অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল দুইটাই ইনলার্জমেন্ট হবে। আলটিমেটলি পালমোনারি বেটা বাল্জড হবে। এবং এখানে যেটা হয়, রাইট ভেন্ট্রিকল আমরা জানি হার্টের এই বেজের পার্টটাতে থাকে। যখন রাইট ভেন্ট্রিকলটা ইনলার্জমেন্ট হবে, তখন এই ইনলার্জ রাইট ভেন্ট্রিকলটা লেফট ভেন্ট্রিকলটা কে উপরের দিকে ঠেলে দিবে। যখন লেফট ভেন্ট্রিকলটা উপরের দিকে উঠে যাবে, তখন আমরা জানি অ্যাপেক্সটা লেফট ভেন্ট্রিকলের সাথে থাকে, সো অ্যাপেক্সটা উপরের দিকে ইলেভেশন হবে। এটা একটা গুরুত্বপূর্ণ ফিচার, যেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার ইনলার্জমেন্টের ফিচার। অ্যাপেক্সটা একটু আপওয়ার্ড ইলেভেশন হবে। এবং সাথে সাথে যেটা হবে, হার্টটা একটু রোটেট করবে। হার্ট রোটেট করার কারণে যেটা হবে যে অ্যাওর্টা, আর্চ অফ দ্য অ্যাওর্টা এবং ডিসেন্ডিং অ্যাওর্টা নর্মালি যে পজিশনে থাকে, এটা একটু ঘুরে যাওয়ার কারণে অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি চলে আসবে। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র যদি চলে আসে, একটা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং যদি মোটামুটি একই লাইনে চলে আসে, তাহলে কিন্তু আমরা এই অ্যাওর্টিক নাকলটাকে ভালোভাবে দেখতে পারবো না। সেটা হলো ইনকনসপিকিউয়াস অ্যাওর্টা। অ্যাওর্টা কিন্তু আছে, নাকলটা আছে, কিন্তু রোটেশনের কারণে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো না, যেটা এখানে কিছুটা বোঝা যাচ্ছে যে মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে। এটা জাস্ট রোটেশনের কারণে এই সমস্যাটা হচ্ছে। সো এটা একটা গুরুত্বপূর্ণ ফিচার, যেহেতু রোটেশন হবে, অ্যাওর্টা আমরা ভালোভাবে বুঝতে পারবো না। এবং সেন্ট্রাল পালমোনারি আর্টারি ইনলার্জ হবে। আমরা দেখলাম যে এখানে ব্লাডটা পালমোনারি আর্টারি হয়ে লাংসে যাবে, সো এটা ইনলার্জমেন্ট হবে। প্লেথরিক লাং ফিল খুবই গুরুত্বপূর্ণ। এবং আইসেনমেঞ্জের রিয়াকশন যখন একটা লেট কন্ডিশনে যাবে, যে কোনো শার্ন যেটা লেফট টু রাইটে ছিল, সেটা কিন্তু আলটিমেটলি রিভার্সাল হতে পারে। আমরা এটা পরে আলোচনা করব।
তো এখানে আমরা যদি দেখি পালমোনারি বে বাল্জ আছে, ইনকনসপিকুয়াস অ্যাওর্টা আছে, লেফট মানে হার্টের ইনলার্জমেন্ট প্যাটার্নটা হবে রাইট ভেন্ট্রিকুলার ইনলার্জমেন্ট টাইপ, যেখানে অ্যাপেক্সটা আপওয়ার্ড এবং ল্যাটারালি হলো ডিরেকশন থাকবে। এরপরে আমরা যদি একটু ইকোকার্ডিওগ্রামের কথা বলি, সেক্ষেত্রে আমরা তো আহ এই ডিফেক্টটা কতখানি, তারপরে মেজারমেন্টটা করতে পারবো, এক্সাক্ট লোকেশনটা দেখতে পারবো, যদিও আমরা এটাতে অভ্যস্ত না। তারপরে ভলিউম ওভারলোডের ব্যাপারে বলতে পারবো, এবং কালার ডপলার যদি আমরা অ্যাপ্লাই করি, সেখানে আমরা রিগার্জিটেশন, তারপরে এখানে ফ্লো জেট, এগুলো দেখতে পারবো। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ ফিচার আছে, সেটা হচ্ছে যে এখানে মাইট্রাল ভালভটা ডিসপ্লেসমেন্ট হওয়ার কারণে লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাকটা একটু অ্যাবনর্মাল শেপ হয়, এবং এটা দেখতে কিছুটা রাজহাঁসের গলার মতো, বা রাজহাঁস না, গুজনেক বলছে, হাঁসের গলার মতো কিছুটা মনে হয়। আর একটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে, যদি আমরা পালস ওয়েভ ডপলার করি বা ডপলার ওয়েভ ফর্ম যদি দেখি, এখানে যেহেতু পালমোনারি হাইপার টেনশন থাকবে, সেক্ষেত্রে পালমোনারি আর্টারিয়াল যে অ্যাক্সেলারেশন টাইম, একেবারে যখন আমরা পালস ওয়েভ ডপলারটা শুরু হয়, একবারে পিক লেভেলে যখন পৌঁছায়, এটা যদি খুব শার্পলি পিক লেভেলে যায়, খুব তাড়াতাড়ি যদি যায়, এই টাইমটা যদি কমে যায়, মানে অ্যাক্সেলারেশন টাইমটা কমে যাবে। যেমন আমরা পরেরটা যদি দেখি, এটা খুব শার্পলি ডাউন করছে, এবং আগেরটা যেটা নর্মাল বাম সাইডেরটা, এটা দেখতে পাচ্ছি একটু স্লোলি পিকে পৌঁছাচ্ছে, এবং এখানে একটা নচও তৈরি হবে। এটা কিন্তু কন্টিনিউয়াস ওয়েভের একটা ওয়েভ ফর্ম, কন্টিনিউয়াস ডপলারের একটা ওয়েভ ফর্ম। এখানে অ্যাক্সেলারেশন টাইমটা কমে যাবে, মানে খুব দ্রুত এটা আহ, একটা পিক লেভেলে পৌঁছাবে, এবং যখন ফল করবে এখানে একটা নচ তৈরি হবে। এটা জাস্ট পরীক্ষায় লেখার জন্য হতে পারে, তবে এত বেশি হয়তো লেখার দরকার নাই। এর সাথে আমরা কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন বা কার্ডিও অ্যানজিওগ্রাফি যদি আমরা দেখি, এখানে যেটা আমরা বললাম যে গুজ নেক ডিফর্মিটি, লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্টে একটা অ্যাবনর্মাল হয়ে গুজ নেক ডিফর্মিটি তৈরি করে ভালভের মাইট্রাল ভালভ ডিসপ্লেসমেন্টের কারণে। এবং এখানে আমরা হল্ট ওরাম সিনড্রোম, যেটা এখানে সিনডাকটাইলি দেখতে পাচ্ছি, এবং অ্যাবসেন্ট ফিঙ্গার দেখতে পাচ্ছি একটা। এখন যদি ম্যানেজমেন্টে আসি, তাহলে এখানে কিছু অক্লুডার ডিভাইস ইউজ করা হয়। এখানে আমরা দুইটা ডিভাইস দেখতে পাচ্ছি হার্টের শ্যাডের ভেতর দিয়ে। এটা হচ্ছে অ্যাম্পলার্জার অক্লুডার ডিভাইস, এরকম রিং এর মতো থাকে, একটু মেশের মতো দেখতে। অ্যাম্পলার্জার অক্লুডার ডিভাইস, এখানে অ্যাট্রিয়াল এবং ভেন্ট্রিকুলার দুই ধরনেরই ডিফেক্ট আছে, তবে আমরা জাস্ট অক্লুডার ডিভাইস, এরকম ফিল দুই একজন স্যারের কাছে আছে যেটাতে অক্লুডার ডিভাইস কিন্তু আছে, এবং এটার সাথে সেন্ট্রাল ভেনাস চ্যানেলও একটা আছে। এটা হচ্ছে অ্যাম্পলার্জার অক্লুডার ডিভাইস, এরকম। এটা জাস্ট যে জায়গাটা ডিফেক্টটা থাকে সেখানে সেট করে দেওয়া হয়, ইন্টারভেনশন প্রসিডিউর। এটা এটা আরেক ধরনের, এটা রাশকাইন্ড অক্লুডার ডিভাইস, মোটামুটি একই টাইপের, কিন্তু শেপটা আলাদা। এর সাথে আমাদের সার্জিক্যাল ক্লোজারও আছে। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। এটা হলো মোস্ট কমন, 36.1% ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকে। যদি স্মল থাকে তাহলে কিন্তু এগুলো অ্যাসিমটোমেটিক থাকে। তবে আমরা গ্রসলি যদি এটা ক্লাসিফিকেশন করি, বিভিন্নভাবে ক্লাসিফিকেশন আছে, তবে খুব গ্রসলি করলে একটা মেমব্রেনাস ডিফেক্ট হতে পারে, একটা হলো মাসকুলার ডিফেক্ট হতে পারে। মেমব্রেনাস গুলোকে আবার অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, সুপ্রাক্রিস্টাল, জার্বোর ডিফেক্ট, এরকম বিভিন্ন ভাগে ভাগ করছে। আর মাসকুলারে অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, এপিকাল, বা অনেকে আবার ইনলেট, আউটলেট, এপিক্যাল, এভাবে ভাগ করছে। যেভাবেই হোক, আমরা গ্রসলি যদি পেরিমেমব্রেনাস বা মেমব্রেনাস এবং মাসকুলার ডিফেক্ট হিসেবে বলি, সেটাই যথেষ্ট। মেমব্রেনাস ডিফেক্টটাই বেশি, 80% ক্ষেত্রে মেমব্রেনাস এরিয়াতেই ডিফেক্টটা হয়। এগুলো বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করা হয়েছে, এক একটার সাথে একটার আবার মিল নাই। যে কোনো একটা লিখলেই হবে। এখন আমরা যদি একটু রেডিওলজিক্যাল ফিচার দেখি, প্রথমে হচ্ছে যেটা হেমোডাইনামিক্স। এখানে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা কিন্তু ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট হয়ে রাইট ভেন্ট্রিকলে আসবে।
সো রাইট ভেন্ট্রিকুলে এবারেও একটু ব্লাড ভলিউমটা বেশি থাকবে, সেইটা আবার চলে যাবে পালমোনারি আর্টারি হয়ে লাংসে। তার মানে এখানেও কিন্তু পালমোনারি আর্টারি হয়ে লাংসে ভাস্কুলারিটিটা বেশি হবে। এবং এখানে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে আগেরটাতে এএসডি তে রাইট ভেন্ট্রিকুলার ইনলার্জমেন্টটা ছিল বা রাইট অ্যাট্রিয়াল এবং ভেন্ট্রিকুলার ছিল। এইটার ক্ষেত্রে আহ, দুইটা ভেন্ট্রিকুলে ইনলার্জমেন্ট হবে। লেফট ভেন্ট্রিকুলটা যেহেতু এখানে কিছু ব্লাড চলে যাচ্ছে, তো এটা বডিতে কম্পেনসেট করার জন্য লেফট ভেন্ট্রিকুলকে অ্যাক্টিভিটি দেখাতে হবে বেশি, এবং বেশি অ্যাক্টিভিটির কারণে, ওভার অ্যাক্টিভিটির কারণে লেফট ভেন্ট্রিকুলটা ইনলার্জমেন্ট হবে। সাথে আবার যেহেতু কিছু ব্লাড রাইট ভেন্ট্রিকুলে চলে আসবে, তো রাইট ভেন্ট্রিকুলে ভলিউম ওভারলোডের কারণে রাইট ভেন্ট্রিকুলটাও ইনলার্জ হবে। এবং লেট স্টেজে গিয়ে এটা লেফট অ্যাট্রিয়ামেও ইনলার্জমেন্ট করতে পারে। তো এখানে আমাদের বাইভেন্ট্রিকুলার টাইপের একটা ইনলার্জমেন্ট হয়, এটা মাথায় রাখতে হবে। এবং রেডিওলজিক্যাল ফিচার আগেরটার যেমন ছিল, ছোট হলে ফিচার আমরা নাও পেতে পারি, এটার ক্ষেত্রেও প্রযোজ্য যে ডিফেক্টটা আছে তার সাইজের উপর নির্ভর করে ফিচার গুলো আসবে। যদি একেবারে ছোট হয়, 0.5 সেন্টিমিটারের কম হয়, সেক্ষেত্রে সেরকম কোনো চেঞ্জ আমরা পাবো না। 0.5 সেন্টিমিটার বা 5 মিলিমিটারের বেশি যদি হয়, সেক্ষেত্রে আমরা কিছু চেঞ্জ পাবো। এখানে আমরা লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল দুই ধরনের ইনলার্জমেন্ট পাবো, এবং লেফট অ্যাট্রিয়াল ইনলার্জমেন্টও হবে, সেটা লেট স্টেজে। এখন আমি যেটা প্র্যাকটিক্যালি বলতে চাচ্ছি, আমরা যতটুকু দেখছি, যদিও আহ, মানে সবার ক্ষেত্রেই হতে পারে, যদি ছোট ডিফেক্ট থাকে তাহলে কিন্তু লেট স্টেজে ধরা পড়বে, কিন্তু পরীক্ষায় যে ফিল্মগুলো দেখছি সেটাতে সাধারণত বাচ্চাদের যে ফিল্মগুলো থাকে সেটাতে এই ভিএসডি টা থাকে, আর এএসডি টা থাকে হচ্ছে অ্যাডাল্ট, এবং ফিমেল যদি হয় সেক্ষেত্রে এএসডি ফিচারটা, মানে এএসডি ফিল্ম বেশি থাকে। লাং ফিলটা অবশ্যই সবার শেষে বলতেই হবে, এখানেও প্লেথরিক লাং ফিল থাকবে। এবং ইকোকার্ডিওগ্রাম যদি করি, সেক্ষেত্রে আমরা আগেরটার মতোই যে সাইজ, তারপরে ডপলারে আমরা এর ভেতর দিয়ে ফ্লো, যেটা ফ্লো প্যাটার্নটা কিরকম, জেট আছে কিনা, তারপরে অ্যাসোসিয়েটেড অন্যান্য অ্যানোমালি গুলো কিন্তু আমরা ডপলারে বা ইকোকার্ডিওগ্রামে দেখতে পারবো। কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন যদি করি, একই অবস্থা, আমরা খুব ভালোভাবে সেগুলো ডিফাইন করতে পারবো। কার্ডিয়াক এমআরআই করলেও আমরা সবগুলো দেখতে পারবো। ম্যানেজমেন্ট তো আমরা আগেও দেখলাম যে ক্লোজার কিছু ডিভাইস আছে, তারপরে আমরা সার্জিক্যাল ক্লোজারও করতে পারি। তারপরে পালমোনারি আর্টারিতে যেহেতু এখানে ফ্লোটা বেশি হয়, সেক্ষেত্রে পালমোনারি আর্টারির চারিদিকে ব্যান্ড দিয়ে পালমোনারি ফ্লোটা কিছুটা কমানো যেতে পারে, যাই হোক, এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। এরপরে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস। এখানে পালমোনারি আর্টারি, মেইন পালমোনারি আর্টারির সাথে আর্চ অফ ডায়োটার একটা কমিউনিকেশন থাকবে। আর্চ অফ ডায়োটার একবারে শেষ প্রান্তটাতে কমিউনিকেশন থাকে। এখানে এটা ফিটাল সার্কুলেশন এটা অ্যাক্টিভ থাকে, তবে বড়দের ক্ষেত্রে যদি প্যাটেন্ট থাকে সেক্ষেত্রে আমরা এটা প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস বলবো। এটা মোটামুটি 3 নম্বর। যদি আমি সিরিয়াল চিন্তা করি, ভিএসডি, এএসডি, পিডিএ, এটা 7.9%। এটা আবার মেলের বেশি হয়। এটা জন্মের কিছুদিন পরে নর্মালি ক্লোজ হওয়ার কথা থাকে, কিন্তু যদি প্যাটেন্ট থাকে সেক্ষেত্রে আমরা প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস বলবো। এখানে যদি আমি হেমোডাইনামিক্সটা একটু দেখি, এখানে আমাদের কানেকশনটা হচ্ছে অ্যাওর্টার সাথে, আর্চ অফ দ্য অ্যাওর্টার সাথে পালমোনারি ট্রাঙ্কের। আমরা জানি অ্যাওর্টাতে প্রেসারটা অনেক বেশি থাকে, সো এই প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস হয়ে পালমোনারি আর্টারিতে ব্লাডটা চলে আসবে, এবং পালমোনারি আর্টারি আস্তে আস্তে বড় হতে থাকবে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পালমোনারি বেটা অনেক বাস্ট। এবং এখানে যেহেতু লেফট ভেন্ট্রিকলটা পাম্প করে আর্চ অফ দা অ্যাওর্টাতে ব্লাড দেয়, কিছু ব্লাড যেহেতু পালমোনারি আর্টারিতে চলে যাচ্ছে, তাহলে কিন্তু অ্যাক্টিভিটি বেশি হওয়ার কারণে লেফট ভেন্ট্রিকল, তারপরে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ দা অ্যাওর্টা, যতক্ষণ পর্যন্ত এই কানেকশনটা আছে, যেই জায়গা পর্যন্ত প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস আছে, সে পর্যন্তই এটা এনলার্জমেন্ট হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা খুব ভালোভাবে দেখতে পারবো যেটা, সেটা হচ্ছে পালমোনারি বে বালজিংটা আমরা সবচেয়ে ভালোভাবে দেখতে পারবো। এটা নর্মালি তো এটা লেফট টু রাইট শান্ট, তার মানে হচ্ছে আর্চ অফ দা ওটা যেহেতু লেফট হার্টের ব্লাড ক্যারি করে,
এবং পালমোনারি আর্টারিতে যাচ্ছে, তার মানে রাইট হার্টের লেফট টু রাইট এখানে শান্টটা হচ্ছে, তার মানে এখানে কিন্তু সায়ানোসিস হবে না। এবং পালমোনারি আর্টারিতে অতিরিক্ত ব্লাড চলে আসার কারণে আমরা পালমোনারি ভাস্কুলারিটি প্লেথোরা পাবো। যদি এখানে আমরা চেস্ট এক্সরে দেখতে পাচ্ছি, যদি স্মল হয় সবগুলোর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, যদি স্মল হয় কমিউনিকেশনটা সেক্ষেত্রে আমরা হয়তো নর্মালি পাবো, আর যদি লার্জ থাকে সেক্ষেত্রে আমরা যেটা বললাম যে লেফট হার্ট, তারপরে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ দ্য অ্যাওর্টা, পালমোনারি আর্টারি, এগুলো ইনলার্জমেন্ট পাবো। এবং যেহেতু এখানে একটা কমিউনিকেটিং চ্যানেল আছে আর্চ অফ দ্য অ্যাওর্টার সাথে পালমোনারি, তো এই অ্যাওর্টিক নাকল এবং ডিসেন্ডিং অ্যাওর্টা এই দুটা প্রমিনেন্ট হতে পারে, মাঝখানে দেখা যাবে একটা নচিং এর মতো আছে, এরকম হতে পারে। লাং ফিল্ড অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং যেহেতু এখানে একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন থাকবে এবং পালমোনারি আর্টারিতে অনেক দিন ধরে প্রেসার বেশি থাকবে, তো এই জায়গাগুলোতে ক্যালসিফিকেশন একটা গুরুত্বপূর্ণ ফিচার। অ্যাবনর্মালি যদি কোনো কারণে একটা প্রেসার বেশি থাকে, এই জায়গাগুলোতে অনেক সময় ক্যালসিফিকেশন পাওয়া যায়, সেটা একটা রেডিওলজিক্যাল গুরুত্বপূর্ণ ফিচার প্লেন এক্স রে এর জন্য। ইকোকার্ডিওগ্রাম যদি বলি, এখানে আমরা আগের মতোই বলতে পারি যে আমরা প্রেসার গ্রেডিয়েন্ট গুলো দেখতে পারবো, তারপরে কমিউনিকেশন চ্যানেলটা ভালো করে দেখতে পারবো। তবে এখানে দুইটা কাট আছে, যদি আমরা প্যারা স্টার্নাল এরিয়া থেকে যদি ইকোকার্ডিওগ্রাম করি বা ডাক্টাস কাট যদি বলি, সেখানে আমরা দেখতে পারবো যে অ্যাওর্টার যে ডিসেন্ডিং পার্টটা বা আর্চ অফ দ্য অ্যাওর্টার শেষ পার্ট থেকে পালমোনারি আর্টারির দিকে একটা ডপলার ফ্লো আছে, এটা একটা দেখতে পারবো। আর একটা হচ্ছে সুপ্রা স্টার্নাল নচ ভিউ, এখানেও একই কথা। এবং এটা যেহেতু একটা ন্যারো চ্যানেল হবে, তার মানে এই চ্যানেলটা কিন্তু অ্যালিয়েজিং দিবে। এগুলো গুরুত্বপূর্ণ ফিচার হতে পারে কালার ডপলারের ক্ষেত্রে। এর সাথে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন বা অ্যাঞ্জিওগ্রাম, যেগুলো অ্যাঞ্জিওগ্রাফি, এমআরআই, এগুলো আসতে পারে। আর কিছু কিছু ক্ষেত্রে এই পিডিএ, যদিও এটা অ্যাবনর্মাল, কিছু কিছু ক্ষেত্রে এটা আবার লাইফ সেভিং হিসেবে কাজ করে, যেমন টিওএফ, টেট্রালজি অফ ফ্যালট, এটার ক্ষেত্রে। তারপরে লেফট হার্টে যদি হাইপোপ্লাস্টিক থাকে সেক্ষেত্রে এরকম একটা চ্যানেল ব্লাড পাস করার জন্য ভালো একটা মাধ্যম হিসেবে কাজ করতে পারে। লেফট হার্ট যেহেতু কাজ করতেছে না, তার মানে পালমোনারি আর্টারির সাথে একটা সিস্টেমিক কমিউনিকেশন হয়ে এটা বডির লাইফ সেভিং মেকানিজম হিসেবে কাজ করতে পারে। তারপরে পালমোনারি অ্যাট্রেসিয়া যদি হয় সেক্ষেত্রে পালমোনারি আর্টারিতে ব্লাড সাপ্লাইয়ের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ চ্যানেল হিসেবে কাজ করতে পারে। আবার আইসেনমেঞ্জার সিনড্রোম, যেখানে শান্ট রিভার্সাল হয়, সেখানেও অনেক সময় এটা একটা রিলিফ ভালভ হিসেবে কাজ করতে পারে। ম্যানেজমেন্ট, এটার ক্ষেত্রেও আমরা যেটা আগে বলছি ক্লোজার ডিভাইস এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং এটার লোকেশন যদি আমরা দেখি, একেবারেই টিপিক্যাল লোকেশন, যেটা আর্চ অফ দ্য অ্যাওর্টার একবারে শেষ মাথায়, এটা কিন্তু পিডি এর জন্য এই অ্যাম্পলারজাল ক্লোজার ডিভাইসটা ইউজ করা হয়েছে, এবং সাথে এখানে একটা এএসডিও ছিল, সেটাও ক্লোজার করা হয়েছে। এর সাথে সার্জিক্যাল ক্লোজারও হতে পারে। এখানে আমরা দুটা ছবি দেখতে পাচ্ছি। প্রথমটা, দ্বিতীয় ছবিটা যদি আমরা দেখি, এর অনেকগুলো ডালপালা কেটে দেওয়া হয়েছে, যেটাকে বলা হয় প্রুনিং। আমরা গাছের ডাল কাটার যেটা কাজ, এটাকে প্রুনিং বলা হয়। কেটে দিছি বা ছেটে দিলাম, প্রুনিং। এরকম ঘটনা আমরা দেখছি যে এই যে শান্টগুলো ছিল, শান্ট অ্যানোমালি ছিল, প্রত্যেকটাতেই কিন্তু লাং ভাস্কুলারিটি অনেক বেশি। এইরকম লাং ভাস্কুলারিটি অনেক বেশি যদি অনেক দিন থাকে, তাহলে আস্তে আস্তে কিছু ঘটনা ঘটে, যেমন আস্তে আস্তে রাইট হার্টের প্রেসার বাড়তে থাকে, এক পর্যায়ে প্রেসার সমান হয় রাইট লেফট, এবং কিছুদিন পরে রাইটের প্রেসারটা বেশি হয়ে যায়, তখন আস্তে আস্তে ফ্লোটা রাইট হার্ট থেকে লেফট হার্টের দিকে যায়, এবং এটাই হচ্ছে শান্ট রিভার্সাল অথবা আইসেনমেঞ্জার সিনড্রোম। এখানে যে ঘটনাগুলো ঘটে, একটা পালমোনারি বেডে অনেকদিন যখন হাই প্রেসার থাকে, তখন আহ, এর মধ্যে মিডিয়াল যে মাস্কুলার ওয়ালে হাইপারট্রফি হয়। তারপরে ইন্টিমাল যে লেয়ারটা আছে, ইন্টিমাল লেয়ারে প্রলিফারেশন হয়, ফাইব্রোসিস হয়, এবং কিছু ইনফ্লামেটরি চেঞ্জ হয়, আর্টারাইটিস হয়। এই চেঞ্জগুলোর মাধ্যমে আস্তে আস্তে পালমোনারি যে ভাস্কুলার রেজিস্ট্যান্সটা বাড়তে থাকে। তার মানে মাসেল লেয়ারে হাইপারট্রফি, ইন্টিমাল লেয়ারে প্রলিফারেশন, ফাইব্রোসিস এবং ইনফ্লামেটরি চেঞ্জ, এগুলো মিলে আস্তে আস্তে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্সটা বাড়তে থাকে।
এবং এটা কিন্তু ভিএসডি, তারপরে পিডিএ, এগুলোর সবগুলো ক্ষেত্রেই হতে পারে। ইভেন এএসডির ক্ষেত্রেও হতে পারে। যে কোনো শান্ট রিভার্স, মানে যে কোনো শান্ট অ্যানোমালি লেট স্টেজে গিয়ে শান্ট রিভার্সাল হতে পারে। এখন যদি শান্ট রিভার্সাল হয়, এগুলো ফিল্ম পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমরা যে প্রুনিং বললাম, এতক্ষণ আমরা যে ফিল্মগুলো দেখলাম প্রত্যেকটাতে কিন্তু ভাস্কুলারিটি অনেক বেশি ছিল। প্লেথোরা যখন আমরা দেখি যে লাংসের পেরিফেরাল থার্ডেও ভাস্কুলারিটি দেখা যাচ্ছে, তখন আমরা প্লেথোরা বলি। এখানে আমরা দেখতে পাচ্ছি লাংসের পেরিফেরাল পার্ট গুলোতে কোনো ধরনের ভাস্কুলার মার্কিং দেখা যাচ্ছে না, কিন্তু সেন্ট্রাল ভেসেলটা কিন্তু বেশ প্রমিনেন্ট এবং সাডেন মনে হচ্ছে ন্যারোইং হয়ে গেছে প্রত্যেকটা ভেসেল। তার মানে যে প্রুনিং এর যে ফাংশন, যে ছেটে দেওয়ার মতো হয়ে গেছে। সেন্ট্রাল ভেসেলটা প্রমিনেন্ট, এবং হার্টের ক্ষেত্রে যেটা হবে, হার্টটা যেখানে বড় ছিল সেখানে আস্তে আস্তে এটা নর্মালের দিকে ফেরত আসবে। সো হার্টের সাইজটা আস্তে আস্তে নর্মাল হতে থাকবে, পেরিফেরাল ভাস্কুলারিটিটা কমে যাবে, কিন্তু সেন্ট্রাল ভাস্কুলারিটিটা প্রমিনেন্ট থাকবে। এবং এর সাথে আমাদের যে অনেক দিন হাই প্রেসার যদি থাকে একটা বেডে, সেখানে ক্যালসিফিকেশন হয়, সেখানে পালমোনারি আর্টারিয়াল ওয়ালে ক্যালসিফিকেশন হতে পারে। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ফিচার। ওকে, আমাদের আজকের ডিসকাশন এতটুকুই। আপনারা যদি কেউ কিছু অ্যাড করতে চান অথবা যদি কোনো কোয়ারি থাকে, আমাদের এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পিএইচডি, পিডিএ, এএসডি সবগুলোই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা রিটেন এবং ভাইবা সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এবং প্রথমে আমরা যে ফ্লো চার্টটা দেখছিলাম, সায়ানোসিস এবং অ্যাসায়ানোসিস, সাথে হলো প্লেথোরা, ওলিগেমিয়া, এই চার্টটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, কারণ আমাদের পরীক্ষায় প্রবলেম বেসটা সলভ করতে গেলে এই চার্ট থেকে আমাদের ডিডি গুলো মোটামুটি বের করতে হবে, যে কোনটা কোন কোন ডায়াগনোসিস এটার ক্ষেত্রে প্রযোজ্য হবে, তারপরে আমরা সেই ফিচার গুলো লিখবো। ওকে, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছিল? জি ভাইয়া। ভাইয়া, হ্যাঁ, আসসালামু আলাইকুম। একটা একটা কোশ্চেন ছিল যে পিডিএ তে যদি কেন সাইনোসিস হবে না, ওটা আমি বলছিলেন, এটা ভালো করে বুঝিনি। ও পিডিএ মানে সায়ানোসিস হওয়ার শর্তই হচ্ছে রাইট টু লেফট শান্ট হইতে হবে। মানে রাইট সাইডে আমাদের আহ, আহ, যে ব্লাডটা থাকে, অক্সিজেন স্যাচুরেশন কম, এবং লেফট সাইডের যে স্যাচুরেটেড ব্লাড, এটার সাথে যদি ডিস্যাচুরেটেড ব্লাডটা মিক্স হয়ে যায়, মানে রাইট হার্টের ব্লাড যদি লেফট হার্টের সাথে মিক্স হয়, সেটা যদি সিস্টেমিক সার্কুলেশনে যায়, তখনই সায়ানোসিস হবে। আর পিডিএ যেটা, পিডিএ তে অ্যাওর্টার সাথে আমাদের পালমোনারি আর্টারির কমিউনিকেশন আছে, অ্যাওর্টাতে প্রেশার নর্মালি বেশি থাকে, সো অক্সিজেনেটেড ব্লাড চলে আসবে হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাডের মধ্যে। সিস্টেমে কিন্তু অক্সিজেনেটেড ব্লাডই যাবে। সো এখানে সাইনোসিস হবে না, কিন্তু লেট স্টেজে যদি শান্ট রিভার্সাল হয় অথবা আইসেনমেঞ্জার রিয়াকশন হয়ে যায়, তখন কিন্তু এটাতেও সাইনোসিস হবে। জি ভাই। ওকে, সেন্ট্রাল পালমোনারি আর্টারি আর মেল পালমোনারি আর্টারি তো একই জিনিস নাকি? ডায়ালেটেড হচ্ছে হ্যাঁ তাই তো? হ্যাঁ, সেন্ট্রাল বলতে রাইট লেফট দুটাই বুঝবে। সেন্ট্রাল রাইট, যেমন এখানে রাইট লেফট দুটাই প্রমিনেন্ট, কিন্তু মেইন তো পালমোনারি ট্রাঙ্ক, যেটা এটা মেইন পালমোনারি আর্টারি। আচ্ছা আচ্ছা, মেইনটাও ঠিক বড় আছে। হবে, কিন্তু আমরা যে এক্সরে ফিল্ম যেটা, এটাতে কিন্তু প্লেন এক্সরে ফিল্মে এই তো রাইট এবং লেফট এগুলো বেশি বুঝতে পারবো, বিশেষ করে লেফটটা, যেহেতু লেফটটা হচ্ছে ডিরেক্ট কন্টিনিউশন অফ মেইন পালমোনারি আর্টারি। ঠিক আছে ভাইয়া। ভাইয়া, এএসডি তে যে পালমোনারি বেটা বাল্ব থাকে, এটা মেন কারণ হচ্ছে হলে লেফট পালমোনারি আর্টারি প্রমিনেন্ট হয়ে গেছে এজন্য। মানে আমাদের রেডিওলজিক্যাল যে বর্ডারে কিন্তু আমরা যখন আলোচনা করছি বর্ডার, সেখানে কিন্তু এই তো রাইট পালমোনারি আর্টারির ব্যাপারটা কিন্তু ছিলই না, কিন্তু লেফট পালমোনারি আর্টারি বা পালমোনারি বে কিন্তু একটা গুরুত্বপূর্ণ, মানে বর্ডারের পার্ট, মানে অ্যাওর্টিক নাকলের পরেই পালমোনারি বে, আর এটা একটু ভেতরে থাকে। সো যেই জিনিসটা বর্ডারের কাছে আছে, সেই জিনিসটা যদি চেঞ্জ হয়, তাহলে কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারবো। তাছাড়াও এটা হলো ডিরেক্ট কন্টিনিউশন, সো যেহেতু এটা ডিরেক্ট কন্টিনিউশন, তার মানে এটাই বেশি বড় হবে, আবার এটা আছে বর্ডারে, সো এটা আমরা ভালোভাবে দেখতে পারবো।
তো আমরা এই পালমোনারি বেটা সহজে দেখতে পাই রাইটের চাইতে। এর কোনো ডায়ামিটার আছে ভাইয়া? ডায়ামিটার তো মোটামুটি আমার এক্সাক্ট মনে নেই, তবে 30 কাছাকাছি হবে আর কি। 25 মানে মেইনটা তো 30-র মতো হয় নরমালি, 30-র বেশি হলে ইনলার্জ। রাইট লেফট মনে হয় 25 বা এরকম হবে, 25, 26, 23 এরকম। এক্সাক্টটা মনে নেই, দেখে নিতে হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। 15 আর 16 ছিল, মেলে 16 আর ফিমেলে 15 মিলিমিটার ছিল মেইন পালমারি আর্টারিটা। আগে সার্জারি ছিল ও আর কি এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হতে পারে। মনে নাই আসলে। ঠিক আছে, এটা আমরা প্লেন রেডিওগ্রাফিতে তো এটা যেটা ডিসেন্ডিং পালমোনারি আর্টারি এটা মাপি আমরা। রাইট পালমোনারি যেটা নিচে দিয়ে কন্টিনিউ করে, এটা হলো 15 এবং 16 মাপা হয়। এটা ওই ডিসেন্ডিংটা, এই পার্টটা আমরা রাইট সাইডে যেটা গেল এটা নিচের দিকে নামতেছে, এটা আমরা মাপতে পারি রেডিওলজিক্যালি, সেটা হলো 15 এবং 16। এটা আহ, আহ, একটু দেখতে হবে। 15-16 যেটা এটা রাইট ডিসেন্ডিংটা। ঠিক আছে, এটা আমি আরেকবার দেখবো নি। গ্রুপে আপনারাও একটু শেয়ার করেন যে এটা আসলে কি হবে, আমাকেও একটু দেখতে হবে। ওকে, আর কারো কোনো কোয়ারি? আসসালামু আলাইকুম ভাইয়া। আমরা তো কমেন্টে মানে সরাসরি কি এএসডি এরকম লিখবো, মানে কমেন্ট টেস্ট? আচ্ছা, এটা স্যারেরা যেটা প্রিফার করে সেটা হচ্ছে ইন্ট্রাকার্ডিয়াক শান্ট অ্যানোমালি, মোস্ট লাইকলি এএসডি ভিএসডি এরকম ভাবে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, পিডিএ তে যে কোচিং গুলো থাকে ওগুলো মানে কি জিনিসে থাকে দেওয়া হয় এগুলো? বুঝতে পারি নাই ভালো করে। মানে পিডিএ তে যে এক্সপ্রেশন গুলো যদি থাকে সেক্ষেত্রে মানে কোন বয়সে দেয় সাধারণত? মানে এগুলোতে যেমন বাচ্চাদের দেয়, এলজিতে ফিমেল ইয়াং অ্যাডাল্টদের দেয়, সেক্ষেত্রে পিডিএ তে কিরকম দেয়? পিডিএ অ্যাকচুয়ালি আমি এএসডি ভিএসডি টপ এগুলোই বেশি দেখছি, পিডিএ খুব কমই দেখছি। আমি দুই একটা ফিল্ম দেখছি স্যারদের কাছে, সেটা তো ওই তো ইয়ে মানে অক্লুডেড ডিভাইস দেয়া ছিল। এটার এজ এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না, এরকম স্পেসিফিক কিছু আছে কিনা। আপনাদের কারো কি কোনো ধারণা আছে কিনা পিডি এর ব্যাপারে? আচ্ছা, এটা একটু দেখতে হবে পিডি এর এজটা। ঠিক আছে, একটু দেখে আমরা জানাবো গ্রুপে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওকে, আমরা তাহলে আজকে শেষ করি। আমাদের ইনশাল্লাহ কালকে আমি চেষ্টা করব আর একটু ডিসকাস করার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। দুই একটা প্রবলেম একটু গ্রুপে যদি আমরা শেয়ার করি যেগুলো আজকে প্রবলেম ছিল, তাহলে আমাদের সকলের উপকার হবে। আসসালামু আলাইকুম।